গল্পের শুরুতেই আমরা জিয়াং নামের একটা মেয়েকে দেখতে পাই, যে সকালে ঘুম থেকে উঠে চোখ খুলতেই তার পাশে একটা অচেনা ছেলেকে ঘুমিয়ে থাকতে দেখে। ছেলেটা দেখতে কিন্তু বেশ কিউট, তবে হঠাৎ করে এরকম একটা ছেলেকে তার পাশে ঘুমিয়ে থাকতে দেখে তো জিয়াং লাফ দিয়ে বিছানা থেকে উঠে ওই ছেলেকে জাগানোর চেষ্টা করে। আর এরপর যখন ছেলেটা ঘুম থেকে জেগে ওঠে তখন জিয়াং জিজ্ঞেস করে, এই তুমি কে, আর এখানে কি করছো? এই ছেলেটা তখন বলে, আমার নাম টলি, আর গতকাল রাতে তো তুমি নিজেই মেরে আমার কোমর ভেঙে দিয়েছো, মনে নেই? এটা শোনার পরেই জিয়াং চিন্তা করতে থাকে, কাল রাতে আমি এর সঙ্গে ছিলাম। এরপরই তার গতকালকের ঘটনা মনে পড়ে যায়। যখন সে দোকানে কাজ করছিল তখন জিয়ানের কাছে তার বন্ধু একটা ভিডিও পাঠিয়েছিল। ভিডিওটা প্লে করা মাত্রই সে দেখতে পায় যে তার বয়ফ্রেন্ড তার সঙ্গে প্রতারণা করছে, কারণ ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে তার বয়ফ্রেন্ড অন্য একটা মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। এটা দেখেই তো জ্যাম তখন তার কাছ থেকে বেরিয়ে নিজের দুঃখকে ভোলার জন্য বিয়ার খাওয়া শুরু করে। এরপর যখন সে মাতাল অবস্থায় ঘরে ফিরে আসে, সে দেখতে পায় বাথরুমে কেউ একজন আছে, আর তারপরে সে ওয়াশরুমের মধ্যে এসে টলিকে দেখতে পায়। তবে টলি কিন্তু নর্মাল কোনো ছেলে ছিল না, সে ছিল একটা মারমেড, মানে জলপরীর মেল ভার্সন আর কি। কারণ জিয়াং পানির মধ্যে স্পষ্ট তার লেজটা দেখতে পাচ্ছিল। এটা দেখে তো জিয়াং এক প্রকার ভয় পেয়ে যায়, কারণ এরকম মারমেডদের সম্পর্কে সে শুধুমাত্র গল্প বা কার্টুনেই দেখেছে। তার উপর আবার যখন সে বাথট্যাব থেকে উঠে দাঁড়ায় তখন জিয়াং লক্ষ্য করে যে তার সেই ফেস টেলটা মানে লেজ আস্তে আস্তে মানুষের মতো পায়ে পরিণত হয়ে যাচ্ছে। জিয়াং তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। এরপর তো সে মাথা ঘুরে টলির ওপরে পড়ে যায়, আর এরপর টলি জিয়াংকে উঠিয়ে বিছানায় শুইয়ে দেয় আর নিজেও তার পাশে ঘুমিয়ে পড়ে। কিন্তু এই সবকিছু জিয়াং এর খুব ভালো একটা মনে পড়ছে না, কারণ গতকালকে তো নেশার ঘরে ছিল, কিন্তু মারমেডরা তো জলে থাকে। তাহলে টলি এখানে কি করছে? তখন টলি জিয়াংকে বলে যে আমি মোমেনের রাজপুত্র। এরপর সে কথা বলতে বলতে জিয়াং এর অনেকটা কাছে আসতে থাকে, আর জিয়াংও তাকে ভয় পেয়ে পেছনের দিকে সরতে থাকে। জিয়াং তাকে বলে যে তুমি তোমার ফ্যামিলির ফোন নাম্বার দাও, আমি তাদেরকে ফোন করে তোমাকে এখান থেকে নিয়ে যেতে বলবো। এরপর টলি তাকে বলছে তার আর কোনো দরকার নেই, আমি কয়েকদিন পর নিজেই এখান থেকে চলে যাব। টলি জিয়ানের সামনে খালি গায়ে ছিল, তাই সে জিয়াংকে বলে তুমি যদি আমাকে এইভাবে না দেখতে চাও তাহলে আমাকে কিছু কাপড় দাও। জিয়াং এর পর তাকে কিছু কাপড় দেয় আর তখনই ঘর থেকে বেরিয়ে যেতে বলে। তখন টলি জিয়ানকে বলে যে যতক্ষণ না পর্যন্ত আমার মিশন সাকসেসফুল হচ্ছে আমি তো এখান থেকে যেতে পারবো না। আসলে সে এখান থেকে যেতেই চাচ্ছিল না। এরপর সে জিয়ানের সামনে একটু ইমোশনাল হয়ে বলে যে যদি বাইরের মানুষ জানতে পারে যে আমি একজন মারমেড তাহলে আমার জীবন নাশের ভয় থাকতে পারে। এরপর তার চোখ থেকে এক ফোঁটা পানি যখন মাটিতে পড়ে সেটা একটা মুক্তাতে পরিণত হয়ে যায়, আর এটা দেখতে পেয়ে তো জিয়ান পুরোপুরি অবাক হয়ে যায়। জিয়ান তো সঙ্গে সঙ্গে ওই মুক্তটাকে হাতে তুলে নেয়, আর এরকম চকচকে মুক্ত দেখে তো তার মুখে সঙ্গে সঙ্গে হাসি ফুটে ওঠে। আর এরপরে জিয়ান তার বাড়িতে টলিকে থাকার অনুমতি দিয়ে দেয়, কিন্তু এর বিনিময়ে সে তার সঙ্গে একটা ডিল করে, মানে যদি টলিকে তার বাড়িতে থাকতে হয় তাহলে তার বিনিময়ে জিয়ানকে তাকে কিছু মুক্তা দিতে হবে, যেটা বিক্রি করে টাকা ইনকাম করতে পারে। টলি তো তার এই ডিলের জন্য রাজি হয়ে যায়, কিন্তু সে জিয়ানকে বলে যে তাহলে তোমাকেও আমার মিশনে সাহায্য করতে হবে। এরপর জিয়ান টলিকে জিজ্ঞেস করে যে আগে বলো তো তোমার মিশনটা কি? জিয়ান তখন বলে যে যখন আমি আর আমার বোন ছোট ছিলাম তখন আমরা একদিন একসঙ্গে খেলছিলাম, কিন্তু ওই সময় আমি আমার আসল রূপে মানে আমার মারমেড রূপে চলে আসি, আর ছোট্ট একটা বাচ্চা তখন আমার লেজটাকে দেখতে পায়। আমি তাই ভয় পেয়ে আমার লেজ দিয়ে তাকে মেরে বসি, যার কারণে বাচ্চাটা সেখানেই বেহুশ হয়ে যায়। তখন আমার বোন আমাকে বলেছিল যে ওই বাচ্চাটা আমার লেজ দেখে ফেলেছে, আর এই কারণে সে আমার আত্মার সাথী হয়ে গিয়েছে। আর এখন যেহেতু আমি বড় হয়ে গিয়েছি তাই আমি ওই ছেলেটাকে খোঁজার জন্যই তোমাদের এখানে এসেছি। মানে বুঝতে পারছো, একটা ছেলের সোলমেট আরেকটা ছেলে, মানে কি আজব ব্যাপার স্যাপার এদের। এরপর টলি জিয়ানকে আরো বলে যে আমাকে ওই ছেলেকে খুঁজে বের করে 3 বার কিস করতে হবে, আর এরপরে ওকে আমার সোলমেট বানাতে হবে। এর মাধ্যমে আমার মিশনটা পূর্ণ হয়ে যাবে, আর তারপরে আমি আমার দেশে আবারও ফিরে যেতে পারবো।
টলি যখন এসব কথা বলছিল তখন সে অনেকটা ইমোশনাল হয়ে পড়ে, যার কারণে তার চোখ থেকে আবারও পানি পড়ে এবং সেটা আবার মুক্ততে পরিণত হয়ে যায়। এরপর সে টলিকে জিজ্ঞেস করে যে তুমি তোমার সোলমেটকে কোথায় খুঁজবে। তখন টলি তাকে বলে আমি তার সম্পর্কে অলরেডি জেনে গিয়েছি, সে তোমাদের স্কুলেই পড়ে, এই কারণেই আমার তোমার সাহায্য লাগবে তাকে খুঁজে বের করতে। জিয়ান তাকে বলে যে ঠিক আছে, কিন্তু এর বিনিময়ে আমরা টাকা চাই। তখন টলি বলে যে আচ্ছা ঠিক আছে। এরপর তো সে টলিকে স্ট্যাচু বানিয়ে দেয়। তারই পেইন্টিং আঁকিয়ে মানুষের কাছ থেকে টাকা নিতে শুরু করে। কিন্তু পেইন্টিং করার মাঝখানে হঠাৎ করে টলি সেখান থেকে পালিয়ে যায়, কারণ টলির মনে হচ্ছিল যে তার সোলমেট হয়তো বা আশেপাশে কোথাও একটা আছে। আর এখান থেকে আমরা জানতে পারি যে টলি অনেক দূর থেকেও মানুষের শরীরের ঘ্রাণ অনুভব করতে পারে, আর সে তার ওই সোলমেটের সারা শরীরের গন্ধ বুঝতে পারছিল, কারণ ছোটবেলায় তো সে তার শরীরের ওই গন্ধটা আগেই পেয়েছিল। এদিকে জিয়ান যখন টলির দিকে যাচ্ছিল তখন তার এক্স বয়ফ্রেন্ডের নতুন প্রেমিকা আর তার বান্ধবীরা মিলে তো তাকে নিয়ে অনেক মজা করতে থাকে। তাকে একটু টিচ করে বলে যে এরপর তুমি জীবন ভরে সিঙ্গেল থাকবে। এটা শুনে তো তার একটু খারাপ লাগে, আর তাই সে জিয়ানকে বলে তুমি কিন্তু আমাকে তোমার বয়ফ্রেন্ড হিসেবে মানুষের সামনে দেখাতেই পারো। এরপর সে জিয়ানকে অনেকগুলো মুক্তা গিফট করে, যার ফলে ওই মেয়েগুলো হিংসা করতে থাকে। এরপর জিয়ান আর টলি তাদেরকে একটু জ্বালানোর জন্য দুজনে হাত ধরে সেখান থেকে অনেক খুশি মনে বেরিয়ে যায়। এরপর তারা যখন বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল তখন রাস্তা দিয়ে একটা গাড়ি পানির মধ্যে দিয়ে যাচ্ছিল, তাই টলি তখন জিয়ানকে কোলে তুলে নিয়ে গাড়ি থেকে সরিয়ে দেয়। কিন্তু জিয়ান আর টলি আবার তখন একে অপরকে অনেক রোমান্টিক ওয়েতে দেখাতে শুরু করে, আর ওই গাড়িটা তখন সেখান থেকে যাওয়ার সময় ওই গর্তে থাকা পানি দিয়ে ঠিকই তাদেরকে ভিজিয়ে দিয়ে যায়। জিয়ান তো এতে অনেক রাগ হয়ে যায়। সে টলিকে জিজ্ঞেস করে যে তুমি এটা কি করলে। তখন টলি জিয়ানকে বলে একবার পানি যদি আমার পায়ে লাগতো তাহলে কিন্তু আমার লেজা আবার বেরিয়ে আসতো। মানে বুঝতে পারছো তো বন্ধুরা, সে কিন্তু জিয়ানকে বাঁচানোর জন্য নয় বরং নিজে বাঁচার জন্যই জিয়ানকে পানির সামনে নিয়ে এসেছে। জিয়ান তো এটা শুনে আরো বেশি রাগ হয়ে যায়। তখনই সে গাড়ি থেকে একটা ছেলে বেরিয়ে আসে, যার গাড়ির কারণে পানির ছিটা জিয়ানের গায়ে এসে লেগেছে, আর এই ছেলেটার নাম চ্যাং। ওই ছেলেটাকে দেখেই তো টলি তার কাঁধের ওপর হাত রাখে, কারণ এই সেই ছেলে যাকে সে ছোটবেলায় তার লেজ দিয়ে আঘাত করেছিল। মানে এই ছেলেটাই হলো টলির সেই সোলমেট। কিন্তু জিয়ান তখন টলিকে আস্তে করে বলে যে এরকম বিহেভ কেন করছো। আর এরপর চ্যাং জিয়ানকে তার পরিচয় দিয়ে বলে আমি একজন মেরিন বায়োলজির ছাত্র, তুমি আমার নাম্বারটা রেখে দাও, যদি তোমার কোনো কিছু সাহায্যের প্রয়োজন হয় তুমি জাস্ট আমাকে একটা কল করো বা আমার সঙ্গে শেয়ার করো। এরপরই তারা বাড়িতে ফিরে আসে, আর তখন টলি জিয়ানকে বলে যে ছেলেটাকে খোঁজার জন্যই আমি এখানে এসেছি, আমি তো তাকে খুঁজে পেয়ে গেছি, কারণ ওই ছেলেটা তো চ্যাং, আমি তো তাকে খোঁজার জন্য এখানে এসেছি, আর এইবার তাকে শুধুমাত্র আমার 3 বার কিস করতে হবে। এরপর তারা ওখানে বসে প্ল্যান করা শুরু করে যে কিভাবে টলি চ্যাংকে কিস করবে। এর পরের দিন তারা দুজনেই জিয়ানের স্কুলে চলে যায়, যেখানে আবার চ্যাং পার্ট টাইম কাজ করত। এখানে তাদের প্ল্যান মোতাবেক বেহুশ হয়ে যাওয়ার নাটক করে আর সোজা মাটিতে লুটিয়ে পড়ে। চ্যাং তাকে দেখা মাত্রই সঙ্গে সঙ্গে উঠতে যায়, কিন্তু কাছে যাওয়ার পর দেখতে পায় যে টলি শ্বাস নিচ্ছে না, কারণ টলি তো ইচ্ছে করেই শ্বাস বন্ধ করে রেখেছে। আর এটা দেখে তো চ্যাং অনেক ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে অক্সিজেন দেওয়ার চেষ্টা করে। তবে ঠিক তখনই আবার সেখানে পরিচ্ছন্নতা কর্মীর বালতি থেকে সেখানে পানি পড়ে যায়, আর টলি তো ভয় পেয়ে সঙ্গে সঙ্গে উঠে যায়, কারণ পানি যদি একবার তার পায়ে লেগে যায় তখন তো শরীর থেকে আবারও সেই লেজ বেরিয়ে আসবে, আর সে তো উঠেই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপরে জিয়ান আর টলি মিলে আবারও আরেকটা প্ল্যান করে। জিয়ানের পর ইচ্ছে করে চ্যাংকে টলির উপরে ধাক্কা মারে, কিন্তু টলি তখন ভয় পেয়ে এক সাইডে সরে যায়। আসলে জিয়াং চ্যাংকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছিল যাতে করে সে টলির গায়ের উপর গিয়ে পড়ে আর টলি তাকে কিস করতে পারে, কিন্তু টলি উল্টো এখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়, আর জিয়ান তো এখানে পুরোপুরি ফেসে যায়। এরপর সে আবার তার কাছে এসে ক্ষমা চায়। এরপরে জিয়াং চ্যাং এর হাতে একটা জব ভ্যাকেন্সির পেপার দেখতে পায়। তখন কোনো উপায় না পেয়ে মানে এই বিষয়টা এড়িয়ে যাওয়ার জন্য জিয়াং চ্যাংকে বলে যে আমি এখানে জবের জন্য এসেছি। এটা শুনে চ্যাং তাকে বলে যে তাহলে তুমি এখানে অ্যাকোরিয়াম দেখাশোনার কাজ করতে পারো, আর আমি আশা করছি তুমি এই কাজটা অনেক ভালোভাবেই করবে। এরপরে জিয়ান যখন বাড়িতে চলে আসে তখন তো সে টলির ওপর প্রচন্ড রেগে যায়, কারণ শুধুমাত্র তার বোকামির জন্য এখন থেকে তাকে অ্যাকোরিয়ামে
নামে কাজ করতে হবে। এরপর তো টলি তার কাছে আজকের জন্য ক্ষমা চায় আর তাদের পরবর্তী প্ল্যানের ব্যাপারে বলে। এরপরই দেখা যায় জিয়াং আর চ্যাং মিলে একটা জায়গায় বসে ড্রিঙ্ক করছে আর টলি তাদের থেকে একটু দূরেই বসেছিল। তাদের প্ল্যান ছিল যে তারা চ্যাংকে এত পরিমাণ ড্রিঙ্কস করাবে যে সে ওখানে বেহুশ হয়ে যাবে, যাতে করে চ্যাং বেহুশ থাকা অবস্থায় টলি তাকে কিস করতে পারে। কিন্তু এখানে দেখা যায় জিয়ান নিজেই অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে, এমনকি আজীব আজীব সব কথাও বলতে থাকে। এরপর চ্যাং যখন ওয়াশরুমে যায় তখন টলি দেখতে পায় যে জিয়ান ওখানে অজ্ঞান হয়ে গিয়েছে, মানে তাদের এই প্ল্যানটাও পুরোপুরি ভেস্তে যায়। এই কারণেই সে জিয়ানকে তখন তার পিঠে তুলে ওখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। এর পরদিন দেখা যায় জিয়ানের বাসায় টলির বোন চলে আসে আর জিয়ানকে বলে যে আমি টলির বোন, তার সঙ্গে দেখা করতে এখানে এসেছি। টলি তো তার বোনকে দেখা মাত্রই পালাতে শুরু করে, কারণ টলি তার সঙ্গে কোনো প্রকার কথা বলতে চাচ্ছিল না। কিন্তু তার বোন তার কাছে এসে বলে যে আমি তোমার মিশন সম্পর্কে এখানে জানতে এসেছি। এরপর টলি তাকে চ্যাংয়ের ছবি দেখিয়ে বলে যে আমি তাকে অলরেডি খুঁজে পেয়ে গিয়েছি আর অনেক তাড়াতাড়ি আমি কিছু একটা করব। তখন তার বোন জিজ্ঞেস করে এ আবার কে, আর তখন টলি তাকে বলে যে এই তো আমার সেই সোলমেট। এরপর সেখানে জিয়ান চলে আসে আর তাদেরকে বলে যে তোমরা থাকো, আমি কাজে যাচ্ছি। এরপর সে বাইরে বেরিয়ে দেখে চ্যাং তার জন্য অপেক্ষা করছে আর এরপর সে চ্যাংয়ের সঙ্গে অ্যাকুয়ারিয়ামে কাজ করার জন্য চলে যায়। এদিকে জিয়ানকে জনের সঙ্গে দেখতে পেয়ে তো টলি আবার মনে মনে জেলাস ফিল করতে শুরু করে আর এটা তার বোন নোটিস করে। এরপর তারা ভাই বোন মিলে চলে আসে জিয়ানকে দেখার জন্য। তখন তারা দেখতে পায় যে ওখানে জিয়ান এবং চ্যাং বেশ হেসে হেসেই কথা বলছে। এটা দেখে টলি তখন তার বোনকে বলে যে দেখো জিয়ান আমার সঙ্গে কেমন রেগে রেগে কথা বলে আর এখন আমার সোলমেটের সঙ্গে কিভাবে হেসে হেসে কথা বলছে। আর এরপর তো সে রেগেই ওখানে এক বালতি পানি জিয়ানের ওপর ফেলে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু চ্যাং এখানে জিয়ানকে বাঁচিয়ে নেয় আর ও নিজেই ওখানে ভিজে যায়। এরপর রাতের বেলায় চ্যাং জিয়ানকে তার বাসায় পৌঁছে দিয়ে যায়, এমনকি তাকে একটা মাছও গিফট করে। জিয়ান ঘরে আসার পর ওই মাছ দেখে বলে যে এটা দেখতে কত কিউট। এটা শুনে তো টলি তখন বলে যে হ্যাঁ, তোমার তো আমার মতো সুন্দর একটা মারমেড ছাড়া আর সবই পছন্দের। জিয়ান তখন বলে যে কি ব্যাপার, তুমি এইসব কথা কেন বলছো? কি হয়েছে তোমার? আমার সাথে এভাবে রেগে কথা বলছো কেন? এটা বলেই সে দ্রুত রুমে চলে আসে আর টলিও তখন তার পিছে পিছে আসে। কিন্তু জিয়ান তো তার মুখের উপর দরজা বন্ধ করে দিতে চায় আর ঠিক তখনই সেখানে টলির বোন চলে আসে। আসলে তার মনে হচ্ছিল যে টলি জিয়ানকে পছন্দ করে ফেলেছে আর তাই সে তাদের দুজনকে একটা ঘরে বন্ধ করে দিয়ে দরজাটা আটকিয়ে দেয়, যাতে করে তারা একে অপরকে একটু বুঝতে পারে। জিয়ান তো বারবার টলির বোনকে দরজাটা খুলতে বলে, কিন্তু সে বলে যে আগে তোমরা দুজন নিজেদের মধ্যে ঝগড়া মেটাও। তখন জিয়ান কোনো কথা না শুনে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। তখন টলিও ওই বিছানায় এসে শুয়ে পড়ে। জিয়ান তো কোনোভাবে তার বিছানায় টলিকে নেবে না, কিন্তু তারপরেও টলি জোর করে ওই দিন রাতে তার সঙ্গে ঘুমিয়ে পড়ে। তাই কোনো উপায় না পেয়ে মাঝখানে তারা একটা পর্দা টানিয়ে নেয়। তবে মধ্যরাতে যখন বিদ্যুৎ চমকায় জিয়ান তো অনেক ভয় পেয়ে যায় আর টলি তখন জিয়ানের কাছে হাত দিয়ে বলে যে ভয় পেও না, আমি তো আছি। আর এরপরে জিয়ান টলির হাত ধরেই অনেক শান্তিতে ঘুমিয়ে পড়ে। এর পরের দিন সকালবেলা উঠেই টলি দেখতে পায় যে তার বোন চলে গিয়েছে, তবে তার জন্য একটা চিঠি আর একটা কার্ড রেখে গেছে, যেখানে লেখা ছিল তুমি তোমার মনের কথা শোনো, কে বলতে পারে তোমার সোলমেট তোমার কাছাকাছি আছে। তার বোন তো আসলে জিয়ানের কথাই বলছিল, কিন্তু টলি এখানে কিছুই বুঝতে পারছিল না। এরপরেই জিয়ানের কাছে চ্যাংয়ের ফোন আসে। সে জিয়ানকে জিজ্ঞেস করে যে তুমি অ্যাকুয়ারিয়ামে কবে আসছো। এদিকে টলি তো কোনোভাবেই চাচ্ছিল না যে জিয়ান কোনোভাবে চ্যাংয়ের কাছে যাক। তখন টলি জিয়ানকে বলে যে আমি যদি চ্যাংকে 3 বার কিস করতে পারি তাহলে কি তুমি তার সঙ্গে দেখা করা বন্ধ করে দেবে আর এরপরে তুমি অ্যাকুয়ারিয়ামের কাজ করাও ছেড়ে দেবে। এটা শুনে জিয়ান বলে যে ঠিক আছে, কারণ তার নিজেরই তো অ্যাকুয়ারিয়ামে কাজ করা পছন্দ ছিল না। এরপরে টলি সোজা অ্যাকুয়ারিয়ামে চলে যায় আর চ্যাংয়ের কপালে 3 বার কিস করে। চ্যাং তো কিছুই বুঝতে পারে না আর তখনই তার হাতে যে পানির বোতলটা ছিল সেখান থেকে টলির পায়ে পানি পড়ে যায়। টলি তো প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ পানি পেলেই তো তার সেই লেজ বেরিয়ে আসবে। তবে তখনই সেখানে জিয়ান চলে আসে একটা টাওয়াল নিয়ে তাকে বাঁচাতে, এবং সঙ্গে সঙ্গে টলিকে একটা হুইল চেয়ারে বসিয়ে টাওয়াল দিয়ে তার পা ঢেকে সেখান থেকে নিয়ে যায়। চ্যাং তো আসলে এখানে কিছুই বুঝতে পারে না যে টলি পানিতে কেন ভয় পাচ্ছে, কারণ এর আগেও সে টলিকে পানি থেকে বাঁচতে দেখেছিল। এরপরে যখন জিয়ান আর টলি বাড়িতে ফিরে আসে, জিয়ান তো টলির ওপর অনেক রাগ করে, কারণ জিয়ান যদি একবার তার ওই লেজ দেখে ফেলে তাহলে তো
অনেক বড় সমস্যা হয়ে যেত। সে রাগ করে টলি থেকে দূরে গিয়েই বসে থাকে। তখন টলি তার কাছে ক্ষমা চায় আর তাকে শপিং করে দেয়। জিয়ান একটু পর তাকে মাফ করে দেয়, কারণ সে টলির উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। এরপর তারা দুইজন শপিং করতে বেরিয়ে যায়। তখন তারা সেখানে বেশ ভালো একটা সময় কাটায়। শপিং শেষ করার পর তারা কফি নিয়ে একটা জায়গায় বসে। তখন টলি জিয়ানকে বলে যে আমার মিশন কিন্তু শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমি এখনো এখান থেকে যেতে চাচ্ছি না। এটা শুনে তো জিয়ান একটু মুচকি মুচকি হাসে, কারণ সেও চাচ্ছিল না যে টলি তাকে ছেড়ে চলে যাক। তখন টলি জিয়ানকে বলে যে তুমি বেশ ভালোই খাবার বানাও, এই কারণে তোমাকে আমি কিছু মুক্ত দেব, আর কিছুদিন আমি তোমার সঙ্গে থাকতে চাই। আসলে তারা দুজনেই জানে তারা একে অপরকে পছন্দ করে ফেলেছে, কিন্তু কেউ কাউকে কিছু বলতে পারছে না। এরপর তারা যখন বাড়িতে ফিরে আসে তখন ঘরে ঢুকতে গিয়ে সিঁড়ির দরজা দিয়ে জিয়ান আবার টলিকে ধরে ফেলে। মানে ওইটা ছিল একটা রোমান্টিক মুহূর্ত, যেখানে প্রেমিকা পড়ে যাবে আর প্রেমিক তাকে ধরে ফেলবে। কিন্তু জিয়ান তো অনেক লজ্জা পেয়ে দ্রুত রুমের মধ্যে ঢুকে যায়। এদিকে আমরা চ্যানকে দেখতে পাই, সে মারমেডদের সম্পর্কে পড়া শুরু করেছে, আর সেখান থেকে সে জানতে পারে যে টলি একজন মারমেড। যখন চ্যাং আসলে ছোট ছিল তখন সে টলিকে মারমেড রূপেই দেখেছিল। তখন সে এই মারমেডের ব্যাপারে সবাইকে সবকিছু খুলে বলছিল, কিন্তু মানুষ তার একটা কথাও বিশ্বাস করছিল না। তাকে সবাই উল্টো বলছিল যে মারমেড বলে আসলে কিছুই হয় না। কিন্তু চ্যাং ওই দিন প্রতিজ্ঞা করেছিল সে এই সম্পর্কে ভালোভাবে জেনে বিশ্বকে জানিয়ে দেবে যে আসলে মারমেড আছে। এখন তার একটাই উদ্দেশ্য, টলিকে সরাসরি ধরা। এর পরদিন সকালবেলায় জিয়ান টলিকে একা রেখে স্কুলে চলে যায়। এরপর যখন সে ওয়াশরুমে বসে শাওয়ার নিচ্ছিল তখন দেখে যে বাইরে বৃষ্টি হচ্ছে, আর তার মনে পড়ে যে জিয়ান তো বাইরে যাওয়ার সময় ছাতা নিয়ে যায়নি, আর সে যদি এখন ছাতা নিয়ে বের হয় তাহলে জিয়ান হয়তোবা একটু খুশি হয়ে যাবে আর এই ওসিলায় তার কাছাকাছি চলে আসবে। এদিকে তার পায়ে তো পানি লাগানো যাবে না, তাই সে তার পায়ে অনেক ভালো করে পলিথিন কভার করে নেয়। এরপর রেইনকোট পরে হাতে একটা ছাতি নিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ে জিয়ানকে ছাতা দিতে। এদিকে জিয়ান তো রেজিগনেশন দিয়ে দেয় আর বলে যে আমি এই কাজ করতে পারবো না, আমাকে তো পড়ায় মনোযোগ দিতে হবে। চ্যাং তো উদাস হয়ে তার ওই রেজিগনেশন লেটারটা অ্যাকসেপ্ট করে নেয়। তারপর সে জিয়ানকে টলির ব্যাপারে জিজ্ঞেস করে আর বলে যে সে কিন্তু খুবই অদ্ভুত। তখন জিয়ান তাকে বলে যে হ্যাঁ, আসলে ওর মাথায় একটু সমস্যা আছে, তো এই জন্যই সে এরকম ব্যবহার করে। এরপর জিয়ান যখন বাসায় ফেরার জন্য বের হয় তখন সে দেখতে পায় যে বাইরে বৃষ্টি হচ্ছে, তাই সে ওখানে একটু দাঁড়িয়ে যায়। তখন চ্যাং সেখানে ছাতা নিয়ে আসে আর বলে যে তুমি আমার সঙ্গে যেতে পারো। এরপর তারা দুজন যখন এক ছাতার নিচে বেরিয়ে যায় তখনই সেখানে টলি আবার ছাতা নিয়ে চলে আসে। তাদের দুজনকে একসঙ্গে দেখে তো টলি অনেক বেশি রেগে যায় আর ভাবে যে জিয়ান হয়তোবা চ্যাংকে পছন্দ করে। টলি মনে করে যে হয়তোবা জিয়ানের সঙ্গে আর থাকা উচিত নয়, তাই সে উদাস হয়ে সেখান থেকে চলে যায়। এরপরেই তো চ্যাং জিয়াংকে প্রপোজ করে ফেলে আর বলে যে আমি তোমাকে পছন্দ করি। কিন্তু জিয়াং বলে যে আমি তো অন্য কাউকে পছন্দ করি। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। কিন্তু এরপর যখন বাসায় ফিরে আসে সে টলিকে কোথাও দেখতে পায় না। এরপর সে টেবিলে একটা গুড বাই লেখা নোট দেখতে পায়। জিয়ান বুঝতে পারে যে টলি হয়তোবা তাকে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু টলি চলে যাওয়ার পর জিয়ান অনেক বিষণ্ণ হয়ে পড়ে। তার কোনো কিছুই ভালো লাগছিল না। সে শুধুমাত্র টলির সঙ্গে দেখা করতে চাচ্ছিল, যে তার বোনকে বলছিল জিয়াং চ্যাংকে পছন্দ করে, এই জন্য আমি আর এখানে থাকতে চাই না, তুমি আমাকে বাসায় নিয়ে চলো। তখন তার বোন বলে যে আমি জানি তুমি জিয়ানকে কতটা বেশি ভালোবাসো, কিন্তু আমারও এটা মনে হয়নি জিয়ান সেভাবে তোমার যত্ন নেয়। আর যাই হোক না কেন, তোমার উচিত ছিল তোমার মনের কথা তাকে একবার জানানো। কিন্তু টলি তখন বলে যে আমার মিশন তো কমপ্লিট হয়ে গিয়েছে। তখন তার বোন বলে তোমার মিশন তো হচ্ছে নিজের সোলমেট খোঁজা, আর তুমি ইচ্ছে করলেই তো তোমার সোলমেট পরিবর্তন করতে পারো। আর আমি তো ওই দিন তোমাকে মজা করে বলেছিলাম যে ছোট বাচ্চাটা তোমার লেজ দেখে ফেলেছিল সেই তোমার সোলমেট। এটা শুনে তো টলি অনেক খুশি হয়ে যায়। এরপর সে জিয়ানের কাছে চলে যায়। জিয়ান ও টলিকে দেখে এতটাই খুশি হয়ে যায় যে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে। এটা দেখে টলি বুঝতে পারে যে জিয়ানও তাকে পছন্দ করে। এরপর জিয়ান তাকে বলে যে তুমি আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলে? তখন টলি তাকে বলে এখন থেকে আমি তোমার সঙ্গেই থাকবো। এরপর তারা দুজন তো ঘরে বসে একটা পাজল সলভ করছিল, আর তখনই সেখানে জিয়ানের একটু চোখ লেগে আসে, আর টলি তখন সঙ্গে সঙ্গে তাকে একটু কিস করে দেয়, যার কারণে তো জিয়ান চোখ খুলে ফেলে, আর দুজনে তো সেখানে বেশ লজ্জাও পায়। এরপর জিয়ান টলিকে একটা ঘড়ি উপহার দেয় আর বলে যে এই ঘড়ি যতক্ষণ তোমার কাছে থাকবে ততক্ষণ আমি তোমাকে ট্র্যাক করতে পারবো,
আর এটা আমি তোমাকে কেন দিয়েছি জানো? যাতে তুমি আমাকে ছেড়ে আর কখনো যেতে না পারো। এর পরের দিন ছিল জিয়ানের বার্থডে, যার কারণে টলি পুরো ঘরটাকে বেলুন দিয়ে অনেক সুন্দর করে সাজায়। জিয়ানকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে গিফট নিয়ে আসে। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে আর সেও চলে যায় দেখতে যে কে এসেছে। এর কিছু সময় পর জিয়ান ঘরে চলে আসে। তখন সে টলিকে ঘরের মধ্যে কোথাও খুঁজে পায় না। জিয়ান তাকে বারবার ফোনও করে কিন্তু ফোনেও পায় না, যার কারণে সে একটু চিন্তিত হয়ে পড়ে। তখনই জিয়ানের মনে পড়ে যে সে গতকাল টলিকে একটা ঘড়ি গিফট করেছিল, যার সাহায্যে সে টলিকে ট্র্যাক করতে পারে। এদিকে আমরা চ্যানকে দেখতে পাই যে টলিকে কিডন্যাপ করে নিয়েছে। সে তাকে সোজা একটা অ্যাকুরিয়ামের মধ্যে বন্দি করে রেখেছে, যাতে করে সে টলিকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারে আর দুনিয়ার সামনে প্রমাণ করতে পারে যে সে ছোটবেলায় মারমেডকে দেখেছিল। এদিকে জিয়ান টলি সেই ঘড়ি ট্র্যাক করতে করতে চ্যাং পর্যন্ত চলে আসে আর লুকিয়ে লুকিয়ে দেখে ফেলে যে চ্যান টলির উপরে এক্সপেরিমেন্ট করছে। আর এটা দেখে তো সে কোনোভাবে বিশ্বাস করতে পারছে না যে চ্যাং এরকম কোনো কাজ করতে পারে। টলির এরকম অবস্থা দেখে তো জিয়ানের অনেক খারাপ লাগে। এদিকে চ্যাং এর মনে হচ্ছিল যে এখানে কেউ একজন এসেছে, তাই সে একটু বাইরে থেকে দেখতে যায়। আর এই সুযোগে জিয়ান চলে যায় টলির কাছে। সে কোনোভাবে টলিকে অ্যাকুরিয়াম থেকে বাইরে বের করে সেখানে নিয়ে যায়। তবে চ্যাং তখন তাদের দুজনকে সেখান থেকে যেতে দেখে ফেলে। সে জিয়ানকে বলে যে তুমি যাচ্ছ যাও, কিন্তু টলিকে আমার কাছে দিয়ে যাও। কিন্তু সে তাকে সরাসরি না করে দেয়। তখন জিয়ান বলে যে আমি আমার পুরো জীবনটা শুধুমাত্র মারমেডদেরকে পড়ে কাটিয়ে দিয়েছি, আর এত কষ্ট করার পর তাদের খুঁজে পেয়ে এখন আমি কোনোভাবেই তাদের যেতে দিতে পারি না। এখন আমি মারমেডকে দুনিয়ার সামনে নিয়ে আসব আর আমি বিখ্যাত হয়ে যাব। তখন জিয়ান ওখানে রাখা ফায়ার এক্সটিং ব্যবহার করে, যার ফলে সেখানে অনেক ধোঁয়া সৃষ্টি হয় আর চ্যান তাদেরকে আর দেখতে পায় না। আর এই সুযোগে জিয়ান টলিকে নিয়ে ওই বিল্ডিং এর ছাদে চলে আসে। জিয়ান তাকে বলে যে এসব মানুষ না অনেক খারাপ হয়, তুমি এখান থেকে সমুদ্রে চলে যাও, এখানে তোমাকে কেউ বাঁচতে দেবে না। টলি তখন বলে যে কই, সবাই তো এরকম না, তুমি তো অনেক ভালো। এদিকে চ্যাং তো তাদের খুঁজতে খুঁজতে ওই ছাদ পর্যন্ত পৌঁছে যায়। সে তাদেরকে মারার জন্য হাতে একটা চাকু নিয়ে এসেছিল। এটা দেখতে পেয়ে টলি জিয়ানকে বলে যে তুমি কি আমাকে বিশ্বাস করো? তখন জিয়ান বলে হ্যাঁ অবশ্যই। আর এরপরে টলি জিয়ানের চোখটা হাত দিয়ে বন্ধ করে তাকে নিয়ে ওই বিল্ডিং এর ছাদ থেকে লাফ দেয়। টলি তার শক্তি ব্যবহার করে জিয়ানকে অনেক সহি সালামতে নিচে নামিয়ে দেয় আর নিজে ওখান থেকে গায়েব হয়ে যায়। জিয়ান তো তাকে ওখান থেকে দেখতে না পেয়ে অনেক কান্নাকাটি শুরু করে দেয়। সে মনে করছিল যে জীবনে আর হয়তোবা কখনো সে টলির সঙ্গে দেখা করতে পারবে না। এর পরের দিন থেকে সে টলিকে অনেক মিস করতে থাকে আর তার কথা মনে করে সে প্রতিদিন টলির জন্য একটা করে চিঠি লিখে রাখে। এই প্রত্যেকটা চিঠি সে এক এক দিন সমুদ্রের মধ্যে ফেলে দেয়। সে আসলে মনে করছিল যে এই চিঠিগুলো টলি পর্যন্ত পৌঁছে যাবে আর ওই চিঠিগুলো পড়ার পর সে তার কাছে আবারও ফিরে আসবে। এরপরে জিয়ান তার বাড়িতে ফিরে আসে আর সে ওখানে একটা চিরকুট দেখতে পায়। এটা দেখতে পেয়ে সে সোজা ওয়াশরুমে চলে যায় আর গিয়ে দেখতে পায় যে সেখানে টলি বসে আছে। সে তো ওই বাথটাবে বসে বসে জিয়ানের লেখা চিঠি পড়ছিল, যেটা দেখে জিয়ান তো অনেক খুশি হয়ে যায়। এরপর জিয়ান তার কাছাকাছি চলে আসে আর টলি তখন তাকে কিস করে আর বলে যে আমি এখন থেকে তোমার সাথেই থাকবো। আর এর সঙ্গে সঙ্গে আমাদের আজকের এই কিউট মারমেডকে নিয়ে মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়।